হ্যালো ক্লাস শিক্ষার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন পত্র নিয়ে। একদম তোমরা ঠিক শুনেছো। দেখো, আজকে আমি ইংরেজির সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, সঙ্গে থাকছে অ্যান্সার পত্র, শুধুমাত্র প্রশ্ন থাকবে এমনটা নয়, সঙ্গে থাকছে উত্তরপত্র। তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো মেইন টপিকে প্রবেশ করি। দেখো, দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন 2025। দেখো, তোমাদের ফুল মার্কস থাকবে 50, ঠিক আছে? আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, দেখো প্রথমেই তোমাদের যেটা থাকবে সিন থেকে। দেখো, রিডিং কম্প্রিহেনশন সিন, অর্থাৎ এটা তোমাদের লেসন থেকে, তোমরা যে লেসনগুলি পড়েছো সেই লেসন থেকে কিন্তু এই যে কোশ্চেন কিন্তু দেওয়া হবে। প্রথমে তোমাদের কিছু টেক্সট থেকে কিছু লাইন তুলে নেওয়া হবে বা দুই একটা প্যারাগ্রাফ তুলে নেওয়া হতে পারে এবং তার সাপেক্ষে কিন্তু প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করা হবে। দেখো, প্রথমে কি রয়েছে, দ্য ম্যাজিক ফিশবোন থেকে দেখো বেশ কিছু সেন্টেন্স কিন্তু তুলে নেওয়া হয়েছে। তোমরা কিন্তু আশা করি এই টেক্সটে কিন্তু পড়েছো, তাই না? ম্যাজিক ফিশবোন তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, তাই আমি কিন্তু আর নতুন করে পড়াচ্ছি না। ওকে, দেখো কি বলছে, এই যে শেষ হচ্ছে কিন্তু এই পর্যন্ত। দেখো, প্রথমে কি রয়েছে 1 নম্বরে, দেখো এতে রাইট 2 পয়েন্টস। ভালো করে কোশ্চেনটা বোঝো। রাইট 2 পয়েন্টস হুইচ শো, যেটা দেখাচ্ছে, কি দেখাচ্ছে, দ্যাট দ্য কিং মেনশনড ইন দ্য টেক্সট ইজ নট সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস। দেখো, যে রাজার কিন্তু এখানে কথা বলা হচ্ছে সেই রাজা কিন্তু অন্যান্য গল্পের রাজার মতো কিন্তু সিমিলার নয়। তাই কিন্তু দুখানা পয়েন্ট কিন্তু আমাদের দেখাতে হবে, উল্লেখ করতে হবে, ঠিক আছে? দেখো কি রয়েছে, the king is portrayed as an ordinary person shopping for fish, making him more কি বলছে relatable and less regal than traditional kings। দেখো, আমরা এই যে টেক্সট দ্য ম্যাজিক ফিশবোন, এই যে টেক্সটে আমরা যে রাজার সাক্ষাৎ আমরা পাবো, সেই রাজা কিন্তু অন্যান্য গল্পের মতো ওই রকম কিন্তু রাজা নয়। রাজার তো বিশাল পাওয়ার থাকবে, তার চাকর বাকরেরা থাকবে, তাই তো অনেক সেনা সামন্তরা থাকবে। দেখো, রাজা কিন্তু এখানে আলোচ্য টেক্সট ম্যাজিক ফিশবোনে দেখতে পাচ্ছি কি রাজা নিজে গিয়ে শপিং করছে, কিন্তু অন্যান্য গল্পে কি পাই, রাজার যে লোক থাকবে বা হ্যান্ডস থাকবে তারা কিন্তু কি করে, তো রাজার হয়ে কিন্তু বাকি কাজগুলো করে দেয়, তাই তো? তাহলে এই ব্যাপারটা সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার। নেক্সট কি রয়েছে, দ্য কিংস কনসার্ন অ্যাবাউট বাইং সালমান, কি বলছে, ফর দ্য কুইন শোজ হি ইজ অ্যাপ্রোচেবল অ্যান্ড অ্যাটেন্টিভ টু পার্সোনাল ম্যাটার্স আনলাইক টিপিক্যাল ডিস্ট্যান্ট কিংস। দেখো কি বলছে, আনলাইক কথা বলছে নট লাইক। দেখো, দূরবর্তী যে সমস্ত রাজার কথা আমরা শুনতে পাই, দেখতে পাই, দেখো এখানে কি বলছে, দেখো কিং কিন্তু খুব উদ্বেগ, কি কেন, রাজা সলমান মাছ কেনার জন্য। কুইন কিন্তু উইশ করেছে যে না, ওই তোমার মাছ কিন্তু কিনে বাড়িতে পাঠাতে হবে। তাই কিন্তু কি বলা হচ্ছে, দেখো হি ইজ অ্যাপ্রিসিয়েবল, কি বলছে, অ্যান্ড অ্যাটেন্টিভ টু পার্সোনাল ম্যাটার্স। দেখো, ব্যক্তিগত যে সমস্ত বিষয় রয়েছে সে বিষয় নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, তাই না? দেখতে পাচ্ছি কি যে কেউ তার কাছে যেতে পারছে। এটা কিন্তু এইরকম কিন্তু রাজার সাক্ষাৎ বা পরিচয় কিন্তু আমরা বিভিন্ন যে গল্পে রাজার সাক্ষাৎ বা পরিচয় পেয়ে থাকি সেই রাজার সঙ্গে কিন্তু একদমই ম্যাচ করছে না। রাজা যেন এখানে একটা ডে টু ডে লাইফের মতো, তোমার আমার মতো একদম সাধারণ মানুষের মতো নিজে গিয়ে বাজার করছে, নিজে গিয়ে দপ্তরে কাজ করছে, তাই না? রাজা কিন্তু কি করবে, রাজার নিজের কাজ কিন্তু রাজা নিজে করে না। রাজার কিন্তু যে হ্যান্ডস রয়েছে, মানে রাজার যে লোকজন রয়েছে তারা রাজার হয়ে কাজগুলো করে দেয়, তাই তো? তাহলে এই রাজা সম্পূর্ণরূপে আলাদা দেখতে পাচ্ছি। দেখো, এই তাহলে দুটো পয়েন্টস যেটা কিন্তু ট্র্যাডিশনাল যে রাজা রয়েছে তাদের থেকে সম্পূর্ণ আলাদা। ওকে, নেক্সট বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সিঙ্গেল সেন্টেন্স। কি বলছে, দেখো একটা বাক্যে কিন্তু আমাকে উত্তর দিতে হবে। দেখো, হোয়াট ডিউটি ডিড অ্যালিসা পারফর্ম ইন হার ফ্যামিলি। দেখো, অ্যালিসা হচ্ছে কি, দেখো চিলড্রেনদের মধ্যে সব থেকে বড়। দেখো বলছে কোন যে কর্তব্য কি করেছে না, তো ফ্যামিলিতে অ্যালিসা পারফর্ম করতো। দেখো, অ্যালিসিয়া দ্য এল্ডেস্ট চাইল্ড, কি বলছে না, তো সব থেকে বড় শিশু, লুকড আফটার আদার চিলড্রেন। দেখো, অন্যান্য যে শিশুরা থাকতো, দেখো চিলড্রেন, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার ফর্ম, চিলড্রেন হচ্ছে বহুবচন অর্থাৎ প্লুরাল ফর্ম, ঠিক আছে? অন্যান্য যে ছেলেমেয়েরা ছিল রাজার, তাদেরকে কিন্তু অ্যালিসা কিন্তু লুক আফটার করতো, অর্থাৎ দেখাশোনা করতো। নেক্সট বলছে হোয়াট ডিড দ্য কুইন রিকোয়েস্ট দ্য কিং। দেখো, রাজাকে কুইন কোন জিনিসটা রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল। দ্য কুইন রিকোয়েস্টেড দ্য কিং টু বাই আ পাউন্ড অ্যান্ড হাফ, ঠিক আছে? অর্থাৎ 1.5 পাউন্ড মূল্যের সলমান মাছ কিনতে বলেছিল, অ্যান্ড সেন্ড হোম, এবং মাছটিকে বাড়িতে পাঠাতে বলেছিল।
নেক্সট কি রয়েছে হোয়াই কুডন্ট দ্য কিং সি অ্যানি ওল্ড লেডি ইন দ্য ফিশমঙ্গার শপ, কেন রাজা কোনো বয়স্ক মহিলাকে ফিশমঙ্গারের শপে অর্থাৎ মাছ ব্যবসায়ীর যে দোকান সেই দোকানে দেখতে পাননি। দেখো ফিশমঙ্গার মানে হচ্ছে মাছ ব্যবসায়ী, ঠিক আছে। দেখো বলছে দ্য কিং কুডন্ট সি অ্যানি ওল্ড লেডি ইন দ্য ফিশমঙ্গার শপ অ্যাজ দ্য লেডি ওয়াজ ইনভিজিবল টু দ্য কিং, যেহেতু ওই মহিলা রাজার কাছে কিন্তু অদৃশ্য ছিল। ইনভিজিবল কথা মানে হচ্ছে অদৃশ্য থাকা, ইনভিজিবল, ঠিক আছে। নেক্সট কি রয়েছে, শীতে রয়েছে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, ঠিক আছে, অর্থাৎ সঠিক অল্টারনেটিভকে কি করতে হবে, আমাকে টিক চিহ্ন দিতে হবে। দেখো অ্যালিসিয়া লুকড আফটার, কাকে লুক আফটার করতো, হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওকে। নেক্সট বলছে দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আমরা টেক্সটে পড়েছি মেডিকেল ম্যান, উনি একজন ডাক্তার ছিলেন। দ্য কিং ওয়ান্টেড টু বাই স্যালমন ওয়েটিং, দেখো কি বলছে আ পাউন্ড অ্যান্ড হাফ, ওকে, যার ওজন 1 পাউন্ড এবং হাফ মূল্যের ছিল। দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু, কি বলছে কার কাছে ওই বয়স্ক মহিলা ভিজিবল ছিল মানে দৃশ্যগোচর ছিল, দ্য ফিশমঙ্গার্স, ওখানে এরান্ড বয় কথাটা তো ছিল, ওকে। নেক্সট বলছে হোয়াট ডিড দ্য কুইন, এটা পড়লাম একটু আগে। আচ্ছা নেক্সট দেখো কি বলছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি, দেখো এই যে তোমাদের যে পোয়েমটা দেওয়া রয়েছে এটা কিন্তু টেক্সট থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ সিন তোমরা কিন্তু তোমাদের বইতে অর্থাৎ ব্লসম বইতে কিন্তু তোমরা কিন্তু পড়েছো, ঠিক আছে। তোমরা এটা আবার আরেকবার পড়ে নেবার দরকার হলে। দেখো কি বলছে আই নেভার ক্যান ডু ইট দ্য লিটল গাইড, দেখো দুটো ঘড়ির কিন্তু আমরা কথোপকথন কিন্তু দেখতে পেয়েছিলাম এই কবিতাতে, ঠিক আছে। চলো এই কবিতা থেকে আমরা কিন্তু প্রশ্নোত্তরগুলো কি রয়েছে চলো এক করে দেখে নিই। কি বলছে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস বাই পুটিং টিক, দেখো টিক দিয়ে কিন্তু আমাদেরকে কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে হবে। দেখো দ্য লিটল কাইট নিউ দ্যাট ট্রাইং টু ফ্লাই হি উড কি করবে, তা তো ফল, দেখো যদি সে চেষ্টা করে উঠতে তাহলে কিন্তু সে পড়ে যাবে। ছোট কাইটটা কি করলো এটা কিন্তু জানতো। দেখো দ্য লিটল কাইট ওয়াজ হেজিট্যান্ট টু ফ্লাই বিকজ হি ওয়াজ স্কেয়ার্ড, দেখো অত্যন্ত ভীত ছিল, স্কেয়ার্ড। দেখো ছোট্ট যে কাইট বা ঘুড়িটা ছিল কিন্তু হেজিট্যান্ট, দ্বিধা করছিল উঠতে, কেন তো সে কেউ ভীত ছিল, কিসের ভয় না তো পড়ে যেতে পারে, তার পড়ে যাওয়ার ভয়। দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য স্কাই, কি বলছে হুইচ ওয়াজ পিস অ্যান্ড কি বলছে কোয়াইট অ্যান্ড পিসফুল, ওখানে কিন্তু ট্র্যাঙ্কুইল কথাটা ছিল, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে প্রশান্তি, ঠিক আছে। এখানে কোয়াইট অ্যান্ড পিস রয়েছে একদম শান্ত জায়গাতে, ওকে। নেক্সট কি রয়েছে দেখো তোমাদের রিডিং কম্প্রিহেনশন, কম্প্রিহেন্ড হচ্ছে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। এটা পড়ে বুঝতে হবে, বোঝার পরে কিন্তু আমাকে প্রশ্নের উত্তর করতে হবে। দেখো আনসিন, এটা কিন্তু আমরা কিন্তু পড়িনি, টেক্সটে কিন্তু আমাদের ছিল না, এটা কিন্তু টেক্সটের বাইরে থেকে কিন্তু দেওয়া হবে এইভাবে, ওকে। দেখো বেশ কিছু সেন্টেন্স তুলে নেওয়া হয়েছে, চলো আমরা এই টেক্সটটা পড়ে নিই যেহেতু আনসিন আছে। জ্যাক অ্যান্ড জিল আর টু ব্রাদার্স হ্যাভিং আ সুইট রিলেশন, দেখো জ্যাক এবং জিল কি না তো দুই ভাইয়ের মধ্যে একটা সুন্দর একটা মিষ্টি মধুর সম্পর্ক আছে। সুইট মানে কি মিষ্টি, তাই তো, আর রিলেশন মানে সম্পর্ক। জ্যাক ইজ 14, জ্যাকের বয়স কত পেলাম 14, অ্যান্ড ওল্ডার দ্যান হিজ ব্রাদার বাই 1 year, তার ভাইয়ের থেকে কিন্তু 1 বছরের বড়। তাহলে এখান থেকে কি পেলাম, দেখো জিলের বয়স 13 বছর, তাই তো, জ্যাকের বয়স 14 বছর আর জিলের বয়স হচ্ছে 13 বছর, ওকে। জ্যাক রিডস ইন ক্লাস 7, জ্যাক কোন ক্লাসে পড়ে, ক্লাস 7-এ পড়ে। ওয়াইল জিল ইন ক্লাস 6, যেখানে জিল কোন ক্লাসে পড়ে না তো 6-এ পড়ে, আর তোমার জ্যাক কোন ক্লাসে পড়ে 7-এ পড়ে। দেখো জ্যাক ইজ ইনডিফারেন্ট টু ইন স্টাডিজ, জ্যাক কিন্তু পড়াশোনায় একদম উদাসীন, পড়াশোনায় একদম মন নেই, উদাসীন। ইনডিফারেন্ট কথার অর্থ হচ্ছে উদাসীন। হি লাভস গেমস স্পোর্টস ইনস্টেড, দেখো পড়াশোনার পরিবর্তে কি ভালোবাসে, গেম খেলা এইসব করতে ভালোবাসে, ঠিক আছে। হি অফেন রিপ্রেজেন্টস হিজ স্কুল ইন দ্য ইন্টার্ন স্কুল ফুটবল টুর্নামেন্ট, দেখো জ্যাক কিন্তু কি করে স্কুলের হয়ে কিন্তু ইন্টার্ন যে তোমার স্কুলের যে ফুটবল টুর্নামেন্ট সেখানে কিন্তু খেলে বা খেলতে যায়। বাট হিজ ইয়াঙ্গার ব্রাদার ইজ ডিপলি ডিভোটেড টু স্টাডিজ, দেখো তার যে ছোট ভাই, ইয়াঙ্গার কথা অর্থাৎ ছোট, তার ছোট ভাই জিল, সে কিন্তু সম্পূর্ণ কিন্তু পড়াশোনায় কিন্তু নিজেকে নিয়োজিত করেছিল। দেখো কি বলছে হি ইজ আ বুক ওয়ার্ম, দেখো ওয়ার্ম কথার অর্থ হচ্ছে পোকা, সে হচ্ছে বইয়ের পোকা, অর্থাৎ সে সবসময় বই পড়ে, ওই জন্য ইংরেজিতে বলা হয় বুক ওয়ার্ম, মানে হচ্ছে বইয়ের পোকা, অর্থাৎ বইয়ের পোকা মানে সে রুই পোকা না, এখানে বই সবসময় পড়ে, ঠিক আছে, সবসময় বই পড়ে, যখনই সময় পায় তখনই বই পড়ে, ঠিক আছে, ওই জন্য বুক ওয়ার্ম বলা হচ্ছে, সে বইয়ের পোকা। অ্যান্ড নেভার টেক্স ইন্টারেস্ট ইন স্পোর্টস অ্যান্ড গেমস, এবং কিন্তু খেলাধুলাতে কখনো কিন্তু সে আগ্রহী ছিল না। দেয়ার এইমস ইন লাইফ আর কমপ্লিটলি ডিফারেন্ট, তাদের যে দুই ভাইয়ের যে জীবনের যে উদ্দেশ্য এম, ঠিক আছে, সম্পূর্ণ দেখো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, কমপ্লিটলি ডিফারেন্ট, ওকে।
আশা করি আনসিনের মানে ক্লিয়ার হয়েছে। তো চলো এবার আনসিনের সাপেক্ষে কোন কোন প্রশ্ন রয়েছে আমরা এক এক করে আমরা দেখে নিব। দেখো প্রথমে কি রয়েছে, দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন, কি বলছে, কোশ্চেন্স ইন ফুল সেন্টেন্স, পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। হু ইজ ওল্ডার, জ্যাক অর জিল? দেখো জ্যাক ইজ ওল্ডার দ্যান জিল বাই 1 ইয়ার। দেখো জিলের থেকে জ্যাক কিন্তু বড় ছিল 1 বছরের। নেক্সট দেখো হোয়াট ডাজ জ্যাক লাভ ইনস্টেড অফ স্টাডিজ? দেখো পড়াশোনার পরিবর্তে জ্যাক কোন জিনিসটাকে ভালোবাসতো? দেখো জ্যাক লাভস কি গেমস স্পোর্টস ইনস্টেড অফ স্টাডিজ। দেখো গেমস এবং স্পোর্টস কিন্তু পড়াশোনার পরিবর্তে জ্যাক কিন্তু ভালোবাসতো। হুইচ ক্লাস ডাজ জিল স্টাডি ইন? দেখো জিল স্টাডিজ ইন ক্লাস 6, জিল কিন্তু ক্লাস 6-এ পড়ে। নেক্সট কি পড়েছে, দেখো ট্রু ফলস। দেখো জিল ইজ 13 ইয়ার্স ওল্ড, একদম সত্য কথা। দ্য ইয়াঙ্গার ব্রাদার ইজ ইনডিফারেন্ট ইন স্টাডিজ, এটা ফলস। তখন জিল কিন্তু বুক ওয়ার্ম ছিল, বইয়ের পোকা ছিল। জ্যাক স্কুল ক্যান বি প্রাউড অফ হিম, ট্রু। জ্যাকের স্কুল কিন্তু যাকে নিয়ে গর্ব করতে পারতো, যেহেতু সে ইন্টার যে স্পোর্টস টুর্নামেন্ট সেটাতে কিন্তু স্কুলের হয়ে কিন্তু খেলতো। জিল হ্যাজ আ ডিপ ডিভোশন ফর স্টাডিজ। দেখো জিলের কিন্তু একটা যে আত্মনিয়োজন, ঠিক আছে, দেখো নিজেকে কিন্তু উৎসর্গ করেছিল পড়াশোনাতে, একদম সত্য কথা। নেক্সট কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো নিচের যে বাক্যগুলি রয়েছে সেন্টেন্স শেষ, সেগুলো কিন্তু টেক্সট থেকে, অর্থাৎ এই যে আনসিন প্যাসেজ আমরা পড়লাম সেখান থেকে কিন্তু তথ্য নিয়ে ফিল আপ করতে হবে। দেখো জ্যাক অ্যান্ড জিল হ্যাভ আ, কি রয়েছে, সুইট রিলেশন। জ্যাক এবং জিলের মধ্যে কি রয়েছে, একটা মিষ্টি সম্পর্ক রয়েছে। নেক্সট দেখো জ্যাক ইজ ভেরি মাচ ফন্ড অফ গেমস অ্যান্ড স্পোর্টস। দেখো জ্যাক কিন্তু খুব ভালোবাসে গেম এবং স্পোর্টস খেলতে। নেক্সট কি রয়েছে সেকশন বি। সেকশন বিতে কি রয়েছে তোমাদের থাকবে গ্রামার এবং ভোকাবুলারি। ওকে, ভোকাবুলারি কথার অর্থ হচ্ছে শব্দকোষ। দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, যেমন বলা হয়েছে তেমন করতে হবে। দেখো কি রয়েছে কোশ্চেনে, প্রথমে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো এখানে 3খানা অপশন রয়েছে, যেটা সঠিক হবে সেটা কিন্তু আমাকে চয়ন করতে হবে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, দেখো বলেছে স্টুডেন্টদের মধ্যে একটি, তাহলে কি হবে, এত ইজ অ্যাবসেন্ট টুডে। দেখো তাহলে স্টুডেন্টদের মধ্যে একটি স্টুডেন্ট আজকে অনুপস্থিত। দ্য বয়, দেখো কি বলেছে এখানে প্রিফিক্স সাফিক্স যুক্ত করে করতে হবে। দেখো আনফর্চুনেটলি লস্ট হিজ প্যারেন্টস। দেখো ছেলেটি, দেখো কি বলছে, দুর্ভাগ্যবশত তার বাবা মাকে হারিয়েছিল। কি বলছে নেক্সট, দেখো প্রেজার্ভ, এই যে দেখো অবলিক দিয়ে বেশ কিছু শব্দকে বেশ পাট করে জাম্বল অর্ডারে রয়েছে, তোমাকে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। দেখো দ্য ইজিপশিয়ান প্রিস্ট ফাউন্ড আ ওয়ে টু প্রেজার্ভ দ্য ডেড বডিজ, এইটা সেন্টেন্সটাকে অ্যারেঞ্জ করলে কিন্তু হবে। নেক্সট রয়েছে দেখো 4 নম্বরে, দেখো ইট ইজ, কি বলছে, আনঅ্যানিমাস ডিসিশন ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তা দেখো ইউ দিয়ে শুরু হচ্ছে, দেখো ঠিক আছে, দেখো আনঅ্যানিমাস উচ্চারণটা দেখো ইউর মতো হচ্ছে, তার জন্য কিন্তু এ হচ্ছে। দেখো ব্রেড অ্যান্ড বাটার, এখানে ইজ মাই ডেইলি টিফিন, যেহেতু একটা ফ্রেজকে মিন করছে ওই জন্য কিন্তু ইজ হয়েছে। নেক্সট কি রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কি বলছে, দেখো সুইটেবল অ্যাডভার্ব যুক্ত করে কিন্তু করতে হবে। দেখো হেল্প বক্সের একটা এক্সট্রা শব্দ কিন্তু রয়েছে, যেটা সঠিক হবে সেটা কিন্তু তোমাকে চয়ন করতে হবে। দেখো দ্য সোলজার্স ফট, এখানে কি রয়েছে, ব্রেভলি, ঠিক আছে। দেখো সোলজাররা কিন্তু অত্যন্ত সাহসের সঙ্গে কিন্তু লড়াই করেছিলেন। দেখো আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ, কি বলছে, হিয়ার। দেখো এখানে প্লেস বলা হয়েছে, বলছে আমি আমার পেট ডগকে কিন্তু এখানে খুঁজে পাচ্ছি না। নেক্সট কি রয়েছে সুইটেবল আর্টিকেল। দেখো এই যে নিচের যে ব্ল্যাঙ্কস রয়েছে আমাকে উপযুক্ত আর্টিকেল বসিয়ে কিন্তু করতে হবে। দেয়ার ইজ আ ইউনিভার্সিটি, দেখো ইউটা যখন ইউর মতো উচ্চারণ হবে তখন কিন্তু অ্যান না হয়ে এ হবে। সি অ্যারাইভড অ্যান আওয়ার লেট, ঠিক আছে। দেখো এইচের উচ্চারণটা সাইলেন্ট আছে, ঠিক আছে। দেখো আওয়ার, ওকে, দেখো এইচের উচ্চারণটা সাইলেন্ট আছে ওই জন্য কিন্তু অ্যান হয়েছে। নেক্সট কি বলা হয়েছে, যে শব্দগুলি দেওয়া রয়েছে তার কিন্তু প্রিফিক্স সাফিক্স বসিয়ে কিন্তু অপোজিট শব্দ তৈরি করতে হবে। লার্ন থেকে কি হবে, আনলার্ন। রেস্ট থেকে রেস্টলেস। হ্যাপি থেকে আনহ্যাপি। ক্লাউড থেকে ক্লাউডলেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো সেকশন সি, সেকশন সিতে কি রয়েছে, রাইটিং রয়েছে। দেখো রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। দেখো কি রয়েছে, কত নম্বর রয়েছে, 5 মার্কস। দেখো নিচের যে হিন্টসগুলো রয়েছে সেই শব্দ দিয়ে বা হিন্টস দিয়ে কিন্তু আমাকে দেখো প্যারাগ্রাফ ডেভেলপ করতে হবে। কত শব্দের মধ্যে, 60টা শব্দের মধ্যে। দেখো নেম অফ দ্য রিভার, এটা কিন্তু তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে। তোমাদের যে রাইটিং এবং গ্রামার যে থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ টেক্সট বেসড হবে, টেক্সটের বাইরে থেকে কিন্তু কিছু আসবে না। অর্থাৎ আমাদের যে লেসনগুলি বর্তমানে পাঠ্যাংশত রয়েছে সেকেন্ড সেমেস্টারে, সেগুলো কিন্তু নিজেদেরকে খুব সুন্দরভাবে সব রেডি করলে, টেক্সচুয়াল যে কোশ্চেনগুলো রয়েছে সবগুলো রেডি করলে কিন্তু 100-এ 100 কমন পেয়ে যাবে।
এটা কিন্তু তোমাদের টেক্সট থেকেই নেওয়া হয়েছে। দেখো নেম অফ দ্য রিভার নীল, লোকেশন কি না তো আফ্রিকা, লেন্থ রিভার নীলের যে লেন্থ দৈর্ঘ্য কত 6650 কিলোমিটার। দেখো ফ্লোজ ইনটু কোথায় বয়ে যাচ্ছে দ্য মেডিটেরিয়ান সি, হোয়াই সো ইম্পর্টেন্ট টু দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ান, প্রাচীন মিশরবাসীদের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন ছিল, কেননা তো প্রোভাইডেড ওয়াটার, ফুড, ট্রান্সপোর্টেশন, এক্সেলেন্ট সয়েল, ঠিক আছে। সিটিজ নিয়ার দ্য রিভার, কোন কোন তোমার সিটিজ ছিল সেগুলো কিন্তু বলছে, কায়রো, পোর্ট সেইড, আলেকজান্ড্রিয়া, ঠিক আছে, এগুলো, ঠিক আছে। চলো আমরা দেখি। দেখো দ্য নীল রিভার লোকেটেড ইন আফ্রিকা, যেটা নীল রিভার কোথায় অবস্থিত না তো আফ্রিকাতে অবস্থিত, স্ট্রেচেস অ্যাপ্রক্সিমেটলি কি বলছে 6650 কিলোমিটার। দেখো যেটা কিন্তু প্রসারিত, দেখো 6650 কিলোমিটার, মেকিং ইট দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। দেখো এটা কিন্তু পৃথিবীর সব থেকে লংগেস্ট রিভার, দীর্ঘতম নদী। ইট ফ্লোজ ইনটু মেডিটেরিয়ান সি, দেখো কোথায় গিয়ে পড়ছে, বয়ে চলেছে দেখো মেডিটেরিয়ান সিতে, অ্যান্ড ওয়াজ ভাইটাল টু দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ান, এবং কিন্তু অত্যন্ত মুখ্য এই নদীটা, ঠিক আছে, প্রাচীন মিশরীয়দের কাছে অত্যন্ত মুখ্য ছিল। কেন ছিল? প্রোভাইডিং ওয়াটার, ফুড, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফার্টাইল সয়েল ফর ফার্মিং। দেখো এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে জল, খাবার এবং যে যোগাযোগ ব্যবস্থা এবং উর্বর মাটি কিন্তু এই নীল নদী কিন্তু যোগান দিত প্রাচীন মিশরবাসীদের কাছে। দেখো কি বলছে, মেজর সিটিজ সাচ এজ কায়রো, পোর্ট সেইড অ্যান্ড আলেকজান্ড্রিয়া আর সিচুয়েটেড অ্যালং ইটস ব্যাঙ্ক, ঠিক আছে। দেখো যে একদম বড় বড় যে শহর কেমন না তো কায়রো, পোর্ট সেইড, আলেকজান্ড্রিয়া, এগুলো কিন্তু এই যে নীল নদ, ঠিক আছে, নীল নদের তীরে কিন্তু অবস্থিত ছিল। তো হাইলাইটিং ইটস ইম্পর্টেন্স টু দ্য রিজিয়নাল সিভিলাইজেশন, দ্য রিজিয়ন সিভিলাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো এই যে সভ্যতা এবং যে সভ্যতার যে ডেভেলপমেন্ট, বিকাশ, এই বিকাশ, সেই বিকাশের ক্ষেত্রে কিন্তু এই নদীর কিন্তু অবদান কিন্তু অনস্বীকার্য। আশা করি টেক্সটটা যে এই যে প্যারাগ্রাফটা বুঝতে পেরেছ। তো আমরা নেক্সট প্যারাগ্রাফে যাই। কি বলছে, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। দেখো এখানেও কিন্তু 60টা শব্দের মধ্যেই কিন্তু লিখতে বলা আছে গল্প, তোমরা চাইলে এই হিন্টসগুলি ব্যবহার করতে পারো। আ সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস, দেখো এটা কিন্তু টেক্সট থেকে নেওয়া হয়েছে। ল্যান্ডেড অন অ্যান আইল্যান্ড, দেখো একটা আইল্যান্ডে অবতীর্ণ হয়। স্টার্টেড কুকিং, রান্না করতে শুরু করে। আইল্যান্ড সুক, দ্বীপটা কেঁপে ওঠে। দ্য আইল্যান্ড অ্যাকচুয়ালি আ হিউজ সি ক্রিয়েচার ইন রিয়ালিটি, আইল্যান্ডটা ছিল একটা বিশাল একটা সামুদ্রিক একটা জীব। সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু শিপ, সেলর এবং বন্ধুরা কী করলো, শিপে ফ্লেড করলো, পালিয়ে গেল। দেখো a sailor and his friends landed on a mysterious island and began to cook। কি বলছে, একজন সেলর, নাবিক এবং নাবিকের বন্ধুরা কি করলো, একটা অদ্ভুত, মিস্টিরিয়াস বলা হয়েছে, একটা অদ্ভুত দ্বীপে অবতীর্ণ করে কি করলেন না তো রান্না বান্না শুরু করলেন। দেখো সাডেনলি দ্য গ্রাউন্ড ট্রেম্বলড ফিয়ার্সলি, হঠাৎই যেন মাটিটা খুব প্রচণ্ডভাবে কেঁপে উঠছে। টু দেয়ার শক, কি বলছে, দ্য আইল্যান্ড রিভিলড ইটসেলফ অ্যাজ আ কলোসাল সি ক্রিয়েচার রিডিং বিনিথ দ্য সারফেস। তা কি করছে, দেখো তাদেরকে একদম সবাইকে একদম অবাক করে দিয়ে এই দ্বীপটা নিজেকে আত্মপ্রকাশ করে একটা বিশাল সামুদ্রিক একটা জীব হিসেবে। দেখো কলোসাল বলা হয়েছে, কলোসাল কথার অর্থ হচ্ছে বিশাল, ঠিক আছে। সি ক্রিয়েচার বলা হচ্ছে সামুদ্রিক একটা জীব, ঠিক আছে, যে কি করছে, দেখো রিডিং বিনিথ দ্য সারফেস। ওকে, দেখো তারা কিন্তু সারফেস অর্থাৎ উপরিভাগটা, দেখো কি বলা হচ্ছে, রিডিং করছে। ওকে, দেখো টেরিফাইড দে স্প্রিন্টেড ব্যাক টু দেয়ার শিপ। দেখো যে সমস্ত দেখো এই ফ্রেন্ডসরা নাবিকের, তারা কিন্তু যারা কিন্তু উপরে ছিল, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু একদম ছুটতে প্রাণপণে, দেখো স্প্রিন্টেড কথার অর্থ হচ্ছে প্রাণপণে ছুট দেওয়া। তারা কি করলো, প্রাণপণে কিন্তু তাদের যে মাদার শিপ, সেই শিপে কিন্তু ছুট দিল। ন্যারোলি এসকেপিং অ্যাজ দ্য জায়ান্ট ক্রিয়েচার স্যাঙ্ক ইনটু দ্য ডেপথস। দেখো অত্যন্ত খুব অল্পের জন্য কিন্তু তারা কিন্তু প্রাণে বেঁচে গেল। কেন না তো এই যে দানবাকৃতির যে ক্রিয়েচার জীব, সেই ক্রিয়েচার কি করলো না তো, দেখো স্যাঙ্ক, ডুবে গেল, ইনটু দ্য ডেপথস, অর্থাৎ কি সমুদ্রের আরো অতলে কিন্তু ডুবে গেল। লিভিং দেম ট্রেম্বলিং বাট সেফ অন দ্য ওপেন সি। দেখো তারা কিন্তু তাদেরকে কিন্তু ছেড়ে গেল, কিভাবে, কাপা অবস্থায় তাদেরকে ছেড়ে গেল এবং কি সমুদ্রের উপর তাদেরকে নিরাপদে ছেড়ে গেল। ওকে, আশা করি এই প্যারাগ্রাফটা বুঝতে পেরেছো বা স্টোরিটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, সাপোর্ট কিন্তু অবশ্যই আমার প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।